ছায়ায় সমৃত অম্বর হে গম্ভীর হে গম্ভীর। প্রবাসের টুকিটাকির আরও একটা পর্বে স্বাগত নিউ জার্সি থেকে। প্রথমেই সবাইকে জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং বছরের প্রথম দিন খুব ভালোভাবে কাটছে আনন্দ করে। আমাদের যদিও এখনও নববর্ষ শুরু হতে পয়লা বৈশাখ হতে বেশ কিছুটা দেরি আছে, কারণ আমরা যেখানে থাকি নিউ ইয়র্ক, সেটা ভারত বা বাংলাদেশ থেকে 9.5 ঘন্টা 10 ঘন্টার পিছিয়ে। তো আমাদের নববর্ষ শুরু হবে বেশ কয়েক ঘন্টা পরে। আমাদের তৈরি হতে তো বাধা নেই, নববর্ষ বলে কথা, বাংলা নববর্ষ, আবার খাওয়া দাওয়ার একটা তো ব্যাপার থাকতে হবে। আনফর্চুনেটলি যদিও এই নববর্ষটা গুড ফ্রাইডের দিনে পড়েছে, কিন্তু এখানে সরকারি কর্মচারীদের ছাড়া কারোরই ছুটি নেই, সেই জন্য আমাদের এটা ওয়ার্কিং ডে টুমরো। জাস্ট একটা অন্তত স্পেশাল রান্না আমরা করে রেখে দেবো, যেটা আগামীকাল নববর্ষের দিনে এনজয় করব। সঙ্গে থাকুন, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আবারও সবাইকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বছর ভালোভাবে কাটুক। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। বাংলা নববর্ষের প্রাককালে একটু রান্না টান্না করছি, আগামীকাল খাওয়া হবে। কি আছে আমাদের মেনুতে? নর্মাল যেগুলো ভাত, লুচি বা পোলাও যেগুলো থাকবে হয়তো এটা করব। তার সঙ্গে আর একটা স্পেশাল জিনিস এবার আমরা করছি, সেটা হচ্ছে এই মাটন লেগ রোস্ট। এখানকার ইজিপশিয়ান দোকান থেকে কিনে আনা মাটনের ব্যাক লেগ। ওদেরকে বলে দিয়েছিলাম এভাবে পিস করে দিতে। একটু বড় সাইজেরই ছাগল বা খাসি, আপনারা বলতে পারেন যে একটু ধেড়ে পাঁঠা, তো তার লেগ, সেটা রোস্ট হবে। এই যে এটা হচ্ছে সেই মাটনের ব্যাক লেগ। এটাকে এখন একটু নর্মাল টেম্পারেচারে করে রেখেছি। এবার ম্যারিনেট হতে দেব। যতটা বলেছিলাম ওদেরকে ফ্যাট যতটা পারে রিডিউস করে দিতে, কিন্তু কিছুটা ফ্যাট তো রয়েই গেছে। এখানে মাংসে একটু ফ্যাট থাকতেই হবে, তাহলে খেতেও ভালো লাগবে না। অল্প একটু এই মিট টেন্ডারাইজার এর মধ্যে দিয়ে দিচ্ছি, নাহলে এত বড় চাঙ্ক তো এটা ঠিক হবে না, সেই জন্য একটু মিট টেন্ডারাইজার দিচ্ছি। আর এই ছুরি দিয়ে একটু করে এটাকে পোক করে দিতে হবে, একটু হোল করে দিলে এর মধ্যে ম্যারিনেশনটা ঢুকবে ঠিকঠাক। অল্প একটু হলুদও অ্যাড করে দিচ্ছি এটাতে, হলুদ না দিলেও চলে। এটা ঠিক রোস্টার কষা মাংসের মাঝামাঝি হবে, বাট আমরা আগেও করেছি, খেতে খুব ভালো হয় এবং টেন্ডার হয়। দিস ইজ হাউ এটা এরকম এখন দেখতে। এই মাংসটা এখন অ্যাটলিস্ট 3-4 ঘন্টা ম্যারিনেট করতে দেবো, তারপর ফেরত এসে রান্না করছি। যে কথা আমি বারবার বলি যে আমার এটা কিন্তু রান্নার চ্যানেল নয়, আমরা আমাদের মতো রান্না করি, সেই জন্য পরিমাণ কিংবা টাইম নিয়ে ঠিক গ্যারেন্টি দেওয়া যাবে না। তবে রান্না ভালোই হবে। কে একজন বলেছিল না যে সোনার আংটি আবার ব্যাঁকা, তার মানে আফটার অল ইটস মাংস, তো ঠিকঠাক যেমনভাবেই রান্না করা হোক খেতে ভালোই লাগবে। তো সেটাই আমার মোটো। এবং সোফার আমার এক্সপিরিয়েন্স, কিন্তু আমরা যখনই বিভিন্ন রকমের রান্নার এক্সপেরিমেন্ট করি সেটা কাম আউট টু বি ভেরি গুড। এসব ক্ষেত্রে একটু কেয়ার বেশি নিই, সেজন্য ভালোই লাগে। তাওয়াটা বেশ গরম হয়ে গেছে। প্রথমেই আমি ওই ধনে জিরেটাকে একটু রোস্ট করে নিচ্ছি, মোটামুটি 1 চামচ মতো ধনে আর 1 চামচ মতো জিরে। এই যে এটা দেখেছেন, এটা দিয়ে রোস্ট করব। এটা জেনারেলি ওই গার্নিশ করার জন্য থাকে, কিন্তু এটা টেম্পারেচার সহ্য করতে পারে, সেই জন্য এইটাই ইউজ করছি। এটা যেই মাত্র একটু, এই যে খুব বেশি রোস্ট করলে হবে না, নাহলে পুড়ে যাবে। এই যে একটা ধোঁয়া বেরোচ্ছে, আই থিঙ্ক দিস ইজ প্রিটি মাচ ডান। এবং গন্ধও বেরোতে শুরু হয়েছে একটা ভাজা মশলার। এটা হয়ে গেছে। মশলা খুব একটা বেশি নেই, এটাকে আমি এখন এখানে এটাতে ট্রান্সফার করে দিচ্ছি। তাওয়াটা খুবই গরম আছে, সুতরাং অন্য মশলাগুলো দিয়ে দেওয়া যেতে পারে। এখন এই যে মশলাগুলো সব এক জায়গায় নিয়েছি। প্রথমে 4টে এলাচ দিচ্ছি, তারপর দারুচিনি,
লবঙ্গ, এটা জৈত্রী, কাবাব চিনি, এগুলো কিন্তু সবই পাওয়া যায় এখানে। আর শেষ হচ্ছে গোলমরিচ। খুব বেশি কিন্তু মশলা নেই, আমরা চাই যাতে মাংসের টেস্টটা যেন থাকে, মশলার টেস্টটা বেশি না হয়ে যায়। একটু অল্প একটু রোস্ট করে নেবো, পুড়ে না যায়। এখন এটাকে বন্ধ করে দিচ্ছি, কারণ খুব গরম হয়ে গেছে, এতেই হয়ে যাবে যা। যেগুলো ফুটছে এটাও হয়ে গেছে রোস্ট। এখন এটাকেও এর মধ্যে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক, তারপরে সব মিক্সটাকেই একসঙ্গে গ্রাইন্ড করবো। এটা হচ্ছে সেই হেভি স্কিলেট, খুব ভারী, এটা তলা থেকে বোঝা যাচ্ছে, পুরো একদম কাস্ট আয়রনের তৈরি। ওদিকে যতক্ষণ আমার ভাজা মশলাটা ঠান্ডা হচ্ছে, তখন আমি ততক্ষণে এই আদা, পিস অফ আদা, একটু কাঁচা লঙ্কা, কয়েক পিস অফ গার্লিক, আর এই লঙ্কাটা, এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। সেই নিউট্রাবুলেটে আমি এই মশলাগুলোকে এখন জল দিইনি, জল ছাড়া একটু গ্রাইন্ড করে নিচ্ছি। এখন এর মধ্যে এই যে রোস্টেড মশলাগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি। পুরোটাকে একটু ভালো করে গ্রাইন্ড করে নেব। এই যে মনে হচ্ছে একদম পারফেক্টলি গ্রাইন্ড হয়ে গেছে। এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি, ভালো করে ম্যারিনেট করতে হবে। যদিও এটাকে প্রায় 8 ঘন্টা মতো একটু মিট টেন্ডারাইজার, নুন, হলুদ মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন এবার জাস্ট একটু এই মশলা যেটা হচ্ছে এইভাবে মাখিয়ে রেখে দেবো আরও আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো। ওদিকে যতক্ষণ মাংসটা ম্যারিনেট হচ্ছে, ততক্ষণ আমি এই পেঁয়াজগুলোকে খুব সরু সরু করে কেটে ফেলি। আমাদের বর্ধমানের ভাষায় বলে খুব জিরি জিরি করে কেটে ফেলা, তাই করছি। সে খুব ধারালো ছুরি, মোটামুটি এটা দিয়ে কাটার কোনো অসুবিধা নেই। তো গত 40-50 মিনিট ধরে এই মাটনটা ম্যারিনেট হচ্ছে, যেটাকে আমরা রোস্ট বানাবো। এই হেভি আয়রন স্কিলেট যেটা, সেখানে খুব অল্প একটু তেল দিয়ে আমি ওই ম্যারিনেট করা রোস্টটাকে বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু এই যে ক্যানোলা অয়েলের একটু স্প্রে দিয়ে দিচ্ছি। এটা গরম হয়ে গেছে প্রচণ্ড, বুঝতেই পারছেন দেখে। এবার এই মাটনটাকে আমি এটার উপরে বসিয়ে দেবো। কিন্তু গন্ধ, সাংঘাতিক গন্ধ বেরোচ্ছে। এই যেটা এখন দেখতে লাগছে, আঁচটাকে একদম কমিয়ে দিয়েছি। এখন আমি এই রোস্টটাকে আমাদের যে ছোট্ট প্রেশার কুকার আছে তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে অ্যাটলিস্ট 4-5টা সিটি দিয়ে তারপর এটাকে নামাবো। তারপর আবার ফাইনাল টাচটা করে দেওয়া হবে। বেসিক্যালি যদি আমি প্রেশার কুকারে না দিই, দিয়ে একটু টেন্ডার না করে দিই, তাহলে আমাদের যে সময় আছে তাতে 4 থেকে 5 ঘন্টা লেগে যাবে এটা করতে, কিন্তু অতটা সময় নেই হাতে। সো সেই জন্য এটাকে একটু এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে 4-5টা সিটি দিয়ে তারপর আবার আমি এটাকে রোস্টিং প্যানে নিয়ে চলে আসবো। এই যে এটার রোস্টটাকে যে প্রেশার কুকারে দিয়েছিলাম, এই প্রেশার কুকারে এখন সিটি দেওয়াচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু জল ফল কিছু নেই, যাতে তলাটা না ধরে যায়, এই জন্য অল্প আঁচে এটাকে সিটি দেওয়ানো হচ্ছে।
প্রেশার কুকার থেকে বের করার পর আবার আমি ওই কাস্ট আয়রনে দিয়ে দিলাম। এটাকে এখন অনেকক্ষণ সময় লাগবে। এবার স্লো আছে অ্যাটলিস্ট 1 ঘন্টা তো আমাদের করতেই হবে। এই যে রোস্ট আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু পেঁয়াজ ভেজে, যে পেঁয়াজটা বেরেস্তা পেঁয়াজ ভেজে এর মধ্যে এটা দিয়ে দেবো। আপনি গাছে তারপর আমরা সার্ভ করতে পারবো। এটা হচ্ছে প্রায় 1.5 ঘন্টা ধরে এরকম অবস্থায়। তো এখন টাইম হয়ে গেছে, মোটামুটি পেঁয়াজটা দিলে এটা শেষ। আঁচটাকে একদম কমিয়ে একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি। আর একটা জায়গাতে এবার পেঁয়াজ ভেজে নেব। একটা জায়গাতে তেল দিয়েছি, সেখানে পেঁয়াজটা ভেজে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে এই পেঁয়াজটাকে দিয়ে দেবো। এই রোস্টটা আমাদের মোটামুটি হয়ে গেছে। আমি একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। প্লাস এটাকে যদি এই যেরকম করে খেয়ে একটু দেখছি আমি, দারুণ হয়েছে। ভালো হয়েছে, দারুণ হয়েছে, একদম সফট প্লাস জুসিও আছে। এর মধ্যে পেঁয়াজটা দিলে একদম সরো কলায় পূর্ণ। পেঁয়াজটা যেখানে ভাজা হচ্ছে, আমাদের নববর্ষের রান্না হলো সারা। অন্য অনেক কিছু আছে, তার সঙ্গে এটা হবে খাওয়া। তো আমি আপাতত এই মাটনটাকেই দেখাচ্ছি, পরে অন্যগুলো যখন একসঙ্গে খাবো তখন সেগুলো দেখাবে। এই যে আমাদের পেঁয়াজ ভাজাও হয়ে গেছে। এইবার শুধু পেঁয়াজ ভাজাটা এর ওপরে, আমাদের এই রোস্টের ওপরে তেলটা ছাড়াই। এই যে এবার এর মধ্যে এই যে রেস্ট অফ দ্য পেঁয়াজটা এর মধ্যে জাস্ট দিয়ে দেবো। পেঁয়াজ বেরেস্তা। আমাদের এই মাটন রোস্ট শেষ হলো, কিন্তু এখনো নববর্ষ হয়নি। তো এই রান্না আজকের জন্য করা থাকছে, আগামীকাল আমাদের নববর্ষের দিন খাবো। এর সঙ্গে অন্যান্য অনেক কিছু থাকবে আশা করছি, সেটা আমরা পরে দেখাচ্ছি কিভাবে আমরা পালন করলাম আমাদের 1429 সালের নববর্ষ। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভ নববর্ষ, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।